আমার এই বেলের বাগানে আসার চিন্তা ভাবনা আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। এই সময় আমাদের একটা বাগান ছিল, যে বাগানে আম বাগান ছিল, ওখান থেকে আমরা 5,000 টাকাও আয় হয় না। এই বাগানটা যখন আমরা কেটে ফেলার পরে তখন চিন্তা করি এমন কোনো গাছ লাগাতে হবে যে গাছটা থেকে প্রত্যেক বছর আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পাবো। তখন আমার এক আত্মীয় আমাকে পরামর্শ দিল, তুমি বেল বাগান করতে পারো, এখানে চাহিদা আছে। তোর প্রথম দিকে আমি 20 টাকা রোপণ করি, এখানে খুব ভালো আমি রেজাল্ট পাওয়ার পরে আমি দেখি আম কেনার জন্য বাহির থেকে পাইকারেরা আমার কাছে আসেই না, বা খবর দিলেও আর আসে না। কিন্তু বেল কেনার জন্য মনে করেন বাড়িতে তারা একরকম লাইন দেয়। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে বাগান করলে বেল বাগান করাই ভালো। আমি প্রথম বছর 20,000 বা 25,000 টাকা করে পাইতে লাগলাম। গত বছর আমি মোটামুটি 25 থেকে 30টা গাছ বিক্রি করছি প্রায় 90,000 টাকা দিয়ে। এর কারণে আমরা আরও এই ব্যাপারে উদ্বুদ্ধ হওয়ার পরে আমার কিছু পতির জমি ছিল যেগুলাতে আমাদের কোনো আয় হয় না। তখন চিন্তা আমি করলাম তাহলে এই পতির জমিগুলাকে আমি যদি বেল বাগান করি তাহলে আমার এই মানে পড়ে থাকা জায়গা থেকে কামাইয়ের একটা সোর্স বা এই জায়গার আমি অর্থটা পাবো। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তখন আমি একটা খোঁজ পাইলাম, এটা রাঙ্গামাটির রাইখালি কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একটা জাত আবিষ্কার করছে, যার নাম হচ্ছে বাড়ি কদবেল 2। এটা আমাদের এই মৌসুমি ফলের চেয়ে কমের পক্ষে 2 মাস লেটে নামবে। ওই সময় আমাদের দেশীয় ফল যদি থাকে 3,000 টাকা, ওটা হয় 6 থেকে 7,000 টাকা। জাতটা আমি সংগ্রহ করে রোপণ করি। ওনারা আমাকে বলছিল প্রথম বছর আপনি ফল নেবেন না, দ্বিতীয় বছর থেকে ফল নেবেন। এই ক্ষেত্রে আমি দ্বিতীয় বছরে আমার এই যে 24 মাস বয়স, মোটামুটি ফল আসছে। আমি উদ্বুদ্ধ হয়ে প্রথমে 100টা গাছ রোপণ করি। পরবর্তীতে আমি আরও 50টা গাছ পরীক্ষামূলক রোপণ করছি। যদি এগুলা থেকে আরও আমি লাভবান হই তাহলে আমার বাগানটা আরও প্রশস্ত করার ইচ্ছা আছে। আমি আর একটা জমি লাভ হওয়ার কারণে আমি আর একটা জমিতে মাটি উঠাইছি প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে। এখানে আমি বেল বাগান করবো ইনশাল্লাহ। আর এই বেল বাগান করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি মনে করি সকল ফলের চেয়ে লাভজনক। সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল এবং তখন তিনি বললেন যে আপনারা 2 ভাই মিলে এই বাগানের দেখাশোনা করছেন বা 2 ভাই মিলে আসলে একসাথে কাজ করেন। যেটা আপনার কাছে আমি আসলে জানতে চাইবো যে এই যে ফলনগুলো হচ্ছে বা গাছে কি কি ধরনের রোগ হয়? বেল বাগানে বা বেলের গাছে তেমন কোনো রোগ নাই, সামান্য একটু অ্যানথ্রাক, যার জন্য আমরা প্রোপিকোনাজল গ্রুপের টিল্ট ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া ফল ছিদ্রকারী পোকা আক্রমণ হয়, যেখানে আমরা প্রয়োগ করতে পারি ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন গ্রুপের সামান্য এইটুকু ওষুধ প্রয়োগ করলে আমার মনে আর কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এই যে কোন ওষুধ কতটুকু প্রয়োগ করতে হবে এগুলো আপনি কিভাবে জেনেছেন? এটা মোটামুটি আমি কৃষিতে ডিপ্লোমা করছি, এই কারণে এই ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে। এছাড়া ওষুধের গায়ে লেবেলেও লেখা থাকে কি পরিমাণ দিতে হবে। আচ্ছা, এই যে ডিপ্লোমাটা করলেন সেটা কি বাগানে আরো যাতে ভালো করা যায় সেটার জন্য, নাকি আগে থেকে কৃষির প্রতি একটা ভালোবাসা ছিল আপনার? আমার দাদাও কৃষিজীবী লোক ছিল, আমার বাবাও কৃষিজীবী লোক ছিল, বা কৃষির প্রতি আমার একটা আগ্রহ, সবুজ শ্যামল সবকিছু এগুলো ভালো লাগে, এই কারণে কৃষির প্রতি আমি একটু আকৃষ্টই ছিলাম। আচ্ছা, এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনাদের? বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আসলে ছোট পর্যায়ে শুরু করছি। এখানে কি পরিমাণ লাভবান হতে পারি এটা আসলে আমরা পরীক্ষা করে দেখতেছি। আচ্ছা, কিন্তু প্রথম দিকে আমার মনে হচ্ছে এখান থেকে আমরা লাভবান হব। এই লাভবান যদি আমরা হতে পারি তো আমাদের আরো অনেক পতিত জমি আছে বা আবাদি জমিও আছে, যেগুলোতে আবাদ কম হয়, এগুলো জমিকে বাগানে রূপান্তরিত করার ইচ্ছা আমাদের আছে। আচ্ছা ভাইয়া, গাছগুলোর সাথে আপনারা কিছু দেখলাম বাঁশ দিয়ে দিয়েছেন বা কিছু অন্যান্য সাপোর্ট দিয়েছেন, এটা কি কেন? মানে গাছগুলোকে নুয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? গাছ যখন ছোট থাকে এই সময় গাছটার গায়ে শক্তি কম থাকে, একটু বাতাস হলে নুয়ে পড়ে যায় বা পড়ে যেতে পারে বা যাই পড়ে। এই কারণে একটু বাঁশের খুঁটি দিলে গাছটা সোজা হয়, এতে দেখতে সুন্দর হয়। এই গাছগুলোতে তো এখন অনেক ফল রয়েছে, সবগুলো ফল যখন পরিপক্ক হবে বা বড় হবে তখন তো বোধহয় ভারে নিচু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ভারে একটু নিচু হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এগুলোর কি ডাল সহজে ভেঙে যায় অন্য গাছের মতো? না, ঝড়েও এমনকি ঝড়ে এই ফলটা ফালাইতে পারে না, আম লিচু এগুলো পড়ে যায়,
এটা অনেক শক্ত, ঝড়ে পড়ে যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই জিনিসটা একটা সুবিধা এই চাষে। এটা আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ভবিষ্যতে আপনি বাগান আরো যদি বর্ধিত করেন সেখানেও কদবেলই থাকবে ইনশাল্লাহ। আর আপনাদের এই এলাকা থেকে তো কদবেল বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই পৌঁছে যায়, হ্যাঁ, এখান থেকে বিশেষ করে ঢাকা যায়। অনেকেই তো আছে বাগান দেখতে আসে, তো আপনার এখানেও কি ওরকম আসে পর্যটক, মানে পর্যটক কি বলবো আমরা, আসলে বাগান আমার দেখতে কি এখানেও কেউ আসে, অনেকে স্থানীয়রা আসে এবং অনেকে ভিজিটাররা পরামর্শ, আসে? হ্যাঁ অনেকে পরামর্শ চায়। আমার সাধ্য অনুযায়ী তাদের আমি পরামর্শ দিই বা দেওয়ার চেষ্টা করি, যে তারা আমার পাশাপাশি তারাও যদি বাগান করে লাভবান বা স্বাবলম্বী হয়, এতে দেশের উন্নয়ন হবে বা এরকম- বেকারত্ব এরকম বুঝবে। কেউ কি আছেন যে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে কদবেলের বাগান করেছেন? আমার কাছ থেকে পরামর্শ নিয়ে, যেহেতু আমিও পরীক্ষামূলক, এই কারণে আমি ব্যাপক হারে কাউকে পরামর্শ দেই নাই যে আপনারা এই মুহূর্তে 10 বিঘা বা 2 বিঘা 3 বিঘা করেন। অনেকে 10-20টা বা 25টা এরকম বাগান অনেকে করছে। আচ্ছা, আমি যেহেতু নিজেই ব্যাপক মানে এখনো করে উঠতে পারিনি বা করিনি, এই কারণে আমি ব্যাপক পরামর্শ কাউকে ওইভাবে দেইনি যে আপনি বেশি করে বাগান করেন। সবার জন্য কি উন্মুক্ত? সবার জন্য উন্মুক্ত, পরিদর্শকেরা আসলে বা কেউ বেড়াতে আসলে আমি মানে উন্মুক্তই করে দিই, আপনার ইচ্ছা মতো দেখেন। সবুজ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং দীপ্ত কৃষিকে অসংখ্য ধন্যবাদ।